গল্পের শুরুতে আমরা দেখি দেবিকা নামের এক মেয়ে নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছিল সে কিছুটা চিন্তিত, কারণ আগের দিন তার সঙ্গে কিছু একটা ঘটেছিল। ঠিক কী ঘটেছিল সেটা আমরা গল্পে পরে জানতে পারব। এরপর আমরা দেখি দেবিকার স্বামী সুজিতকে, যে একটি হাসপাতালে পুরুষ কম্পাউন্ডার হিসেবে কাজ করে। সুজিত খেয়াল করে যে দেবিকার একটি কানের দুল নেই। সে যখন এ বিষয়ে জিজ্ঞেস করে, দেবিকা বলে যে হয়তো কোথাও রেখে এসেছে। এরপর সুজিত হাসপাতালে চলে যায়। তার যাওয়ার পর দেবিকা আবার আয়নার সামনে দাঁড়ায় এবং নিজের বাহুতে কিছু আঘাতের দাগ দেখতে পায়। সেগুলো দেখে সে চুপচাপ হয়ে যায়। এদিকে হাসপাতালে সুজিত তার বন্ধু কেভিনের সঙ্গে কথা বলছিল। কেভিনের কাছ থেকে আমরা জানতে পারি সুজিতের বিয়ে হয়েছে 4 বছর আগে, কিন্তু কিছু জটিলতার কারণে দেবিকা সন্তান ধারণ করতে পারছিল না। এই কারণে সুজিত খুব কষ্ট পাচ্ছিল, কারণ সে শিশুদের খুব ভালোবাসত। সেই কারণেই তারা নিয়মিত ডাক্তারের কাছে চেক আপ করাতে যেত। ঠিক তখনই একজন পুলিশ ইন্সপেক্টর তার কনস্টেবল সহ হাসপাতালে আসে নিতু নামের এক মেয়ের সঙ্গে দেখা করতে। নিতু ছিল 10 বছরের একটি মেয়ে। তার বাড়ির সুপারভাইজার তার সঙ্গে খারাপ আচরণ করার চেষ্টা করেছিল, অর্থাৎ তাকে শারীরিকভাবে নির্যাতন করেছিল। এজন্য নিতুর বাবা মা তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ ইন্সপেক্টর তার কনস্টেবলকে অভিযোগটি পড়তে বলেন, কিন্তু পুলিশ সদস্যরা অভিযোগটি এমনভাবে লিখেছিল যা ছিল খুবই অনুপযুক্ত এবং অপমানজনক। অভিযোগটি পড়ার পর নিতুর সুনাম আরও ক্ষুণ্ণ হচ্ছিল। এই কারণেই পুলিশ ইন্সপেক্টর নিতুর বাবা মাকে বলেন অভিযোগটি তুলে নিতে, না হলে আদালতের কার্যক্রমের কারণে তাদের মেয়ের সুনাম এতটাই নষ্ট হবে যে সে আর কারো সামনে মুখ দেখাতে পারবে না। এই ভয়ে তারা অভিযোগ তুলে নেয়। এখানে আমরা বুঝতে পারি পুলিশের মানসিকতা এবং ধর্ষণের শিকারদের প্রতি তাদের আচরণের ধরন। বাইরে দাঁড়িয়ে থাকা সুজিত এসব কথা শুনে ফেলে। তখন পুলিশ ইন্সপেক্টর তাকে হুমকি দেয় যে সে যদি এসব কথা কাউকে বলে তবে তাকে মিথ্যা মামলায় জেলে পুরে দেবে। ভয়ে সুজিত পুলিশ অফিসারকে বলে, স্যার, আমি কিছুই শুনিনি। পরের দিন দেবিকা তার স্কুলে আসে। সেখানে প্রহরী তাকে স্পোর্টস ক্লাবের চাবি দেবার সময় বলে যে গতকাল সন্ধ্যায় সে ভীষণ ভয় পেয়েছিল। এরপর দেবিকা ভেতরে গিয়ে তার কানের দুল খুঁজতে শুরু করে এবং কিছুক্ষণ খোঁজার পর অবশেষে সেটি পেয়ে যায়। তারপর দেবিকার বন্ধু গীতা সেখানে আসে। দেবিকা তাকে জানায় যে সে আর সুজিত কয়েকদিনের জন্য কল্যাণী দ্বীপে যাবে, কারণ সে জায়গাটা খুব পছন্দ করে। আর সুজিত বিশ্বাস করে যে তারা যদি সেখানে দেবীর পূজা করে তাহলে তারা নিশ্চয়ই সন্তানের আশীর্বাদ পাবে। এরপর তারা কল্যাণী দ্বীপে পৌঁছায়। সেখানে আমরা দেখি সুজিতের মা কল্যাণীকে, যিনি খুব কঠোর স্বভাবের মহিলা। বহু বছর ধরে তিনি দ্বীপটিকে রক্ষার জন্য প্রতিবাদ করে আসছেন। এক অর্থে তিনি স্থানীয় লোকদের সঙ্গে মিলে সেখানে এক আলাদা ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন, আর সেই কারণেই তিনি বেশ পরিচিত ছিলেন। কয়েক মাস কেটে যায়। দেবিকা আর সুজিত দুজনেই তাদের জীবনে খুব খুশি ছিল, কিন্তু একদিন দেবিকা জানতে পারে যে সে গর্ভবতী। খুশি হওয়ার বদলে সে ভীষণ দুঃখ পায়। যখন সে গীতাকে এই কথা জানায়, গীতা খুব খুশি হয়, কারণ দেবিকা আর সুজিতের বহুদিনের ইচ্ছে অবশেষে পূরণ হতে চলেছে। গীতা যখন দেবিকার দুঃখের কারণ জানতে চায়, দেবিকা তাকে বলে যে সে এখনও তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি ভুলতে পারেনি। সেই কারণেই সে প্রথমে সবকিছু পরিষ্কার করতে চায়, তারপরই সে শান্তি পাবে। রাতে সুজিত যখন বাড়ি আসে তখন দেবিকা স্মার্টফোনে কিছু দেখছিল। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে সুজিত তাকে জিজ্ঞেস করে তার মাসিক হয়েছে কিনা, কিন্তু দেবিকা তাকে গর্ভাবস্থার বিষয়ে কিছুই বলে না। সুজিত খুব খুশি হয়, ভেবে যে দেবিকা এবার নিশ্চয়ই গর্ভবতী হবে, কিন্তু দেবিকা এখনই তাকে এই খবর দিতে চায় না। এরপর সে ফোনে কলাম টিচার সেক্স ভিডিও খুঁজতে শুরু করে, কিন্তু তখনই সুজিত তাকে ঘুমাতে বলে আর সে ফোন বন্ধ করে চলে যায়। পরের দিন সুজিত কেভিনের সঙ্গে তার বাড়িতে মদ্যপান করছিল, কিন্তু দেবিকার আসার ভয়ও পাচ্ছিল। তখন কেভিন তাকে বলে যে তার স্ত্রীকে নিয়ন্ত্রণে রাখা উচিত এবং তাকে ভয় পাওয়া উচিত নয়, কিন্তু সুজিত উত্তর দেয়, না বন্ধু, আমি সেটা পারবো না। তারপর কেভিন সুজিতকে সিগারেট আনতে বলে। সুজিত যখন তার ঘরে গিয়ে সিগারেট খুঁজতে থাকে তখন সে হঠাৎ দেবিকার গর্ভাবস্থার রিপোর্ট পেয়ে যায়। এটা পড়ে তার আনন্দের সীমা থাকে না।
রাতে সে দেবিকাকে জিজ্ঞেস করে যে তার কিছু বলার আছে কিনা, কিন্তু দেবিকা চিন্তিত হয়ে তাকে শুধু বলে চুপচাপ ঘুমাতে। সুজিত ভাবে হয়তো দেবিকা পড়ে তাকে চমকে দিতে চায়, তাই এখনও কিছু বলেনি। পরের দিন দেবিকা ফেসবুকে সন্দীপের ভাই অখিলের বিয়ের কার্ড দেখে। সে সুজিতকে বলে আগামীকাল সে তার মায়ের বাড়িতে যেতে চায়, কারণ তার শরীর ভালো নেই। এই বিয়ে তার মূল গ্রামের কাছে একটি শহরে হচ্ছিল, আর সন্দীপ ছিল দেবিকার ছাত্রদের একজন। ইন্টারনেটে ঠিকানা দেখে দেবিকা সন্দীপের বাড়িতে পৌঁছে, যেখানে বিয়ের প্রস্তুতি চলছিল। দেবিকাকে দেখে সন্দীপ খুব খুশি হয়, কিন্তু ঠিক তখনই কেউ একজন সন্দীপের ভাই অখিলের দিকে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়। অ্যাসিডটি সরাসরি তার গায়ে না পড়ে কানের পাশে লাগে। পরে জানা যায় অ্যাসিডটি ছুঁড়েছিল তার প্রাক্তন প্রেমিকা, কারণ অখিল অন্য কাউকে বিয়ে করছিল। সবাই মিলে অখিলকে হাসপাতালে নিয়ে যায়। সময় বেশ রাত হয়ে আসায় সন্দীপ দেবিকাকে বাসস্ট্যান্ডে পৌঁছে দিতে যায়। পথে দেবিকা সন্দীপকে তার বন্ধুদের সম্পর্কে জিজ্ঞাসা করে। সন্দীপ বলে কলেজ শেষ হবার পর সবাই আলাদা জায়গায় গিয়ে বসতি স্থাপন করেছে। বাসস্ট্যান্ডে পৌঁছে দেবিকা তার ব্যাগ সন্দীপের গাড়িতে রেখে বাস খুঁজতে ভেতরে যায়। কিছুক্ষণ পর সে ফিরে এসে ব্যাগ নিয়ে যায়। আসলে যাবার আগে সে ব্যাগের ভেতরে ফোনের রেকর্ডার চালু করে রেখে গিয়েছিল। বাসে বসে রেকর্ডিং শোনার পর দেবিকা শুনতে পায় সন্দীপ ফোনে তার বন্ধু মার্টিনের সঙ্গে কথা বলছে। সে বলছে এত মাস পর শিক্ষক নিয়ে তারা যা করেছিল তার তদন্ত শুরু হয়েছে, আর এজন্য তাদের ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। সে আরও জানায় যে বন্ধু দেবিকাকে আক্রমণ করেছিল সে এখন কোচিতে আছে এবং তার নাম নবীন। তখন মার্টিন বলে তার কাছে শিক্ষকের ছবি আর ভিডিও আছে, তাই সে কিছু করতে পারবে না। এই কথা শোনার পর দেবিকা ভীষণ কান্না করে এবং ফেসবুকে কোচি থেকে নবীনকে খুঁজতে থাকে। সে দেখতে পায় নবীন বর্তমানে খাবার ডেলিভারি বয় হিসেবে কাজ করছে। তার মা বাড়ি ফিরে এলে দেবিকা তার বোন ধনিয়াকেও ঘটনা জানায়। এটা শুনে ধনিয়াও কেঁদে ফেলে এবং দেবিকাকে সাহসী হতে বলে। এদিকে সুজিত ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানায় দেবিকা তার সন্তান গর্ভপাত করতে চায়। এই কথা শুনে সুজিত স্তব্ধ হয়ে যায়। এত বছর পর অবশেষে তাদের সন্তান হতে চলেছে, আর এখন দেবিকা গর্ভপাত করতে চাইছে। অন্যদিকে দেবিকা তার বাবার এক বন্ধুর সঙ্গে দেখা করে, যে তার বাবার মতো পাহাড় ভাঙার জন্য বোমা বানাত। দেবিকার বাবা 18 বছর আগে তাদের ছেড়ে চলে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফিরে সুজিত দেবিকাকে তার গর্ভাবস্থা এবং কেন সে সন্তান গর্ভপাত করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসা করে। তখন দেবিকা সব কিছু খুলে বলে, আর আমাদের দেখানো হয় তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা এবং কেন সে এত কষ্টে ছিল। কয়েক মাস আগে একটি অ্যাথলেটিক মিট হওয়ার কথা ছিল। সেই সময় বিবেকানন্দ স্কুলের কিছু ছেলে দেবিকার স্পোর্টস ক্লাব হলে আড্ডা দিচ্ছিল, যখন বাকি ছাত্রছাত্রীরা চলে গিয়েছিল। দেবিকা তাদের চলে যেতে বলে, কিন্তু তারা তাকে মাদক মেশানো একটি টফি দেয়। এটি খাওয়ার পর দেবিকার মাথা ঘোরা শুরু হয়, সে মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। এরপর নবীন ও তার বন্ধুরা তাকে গণধর্ষণ করে এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে। যখন দেবিকার জ্ঞান ফিরে আসে তখন তার অবস্থা ছিল ভীষণ খারাপ, আর সে চারপাশের পরিস্থিতি পুরোপুরি বুঝতে পারছিল না। সেই অবস্থায় সে বাড়ি ফিরে যায়। এই একই দিনে আমরা গল্পের শুরুতে তাকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। ওই ছেলেরা তার শরীরে অনেক আঘাত করেছিল। সব কথা শোনার পর সুজিত রেগে যায় এবং দেবিকাকে বলে সে জানে না তার গর্ভে কার পাপ বহন করছে। সে দেবিকাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তারপর হাসপাতালে চলে যায়। হাসপাতালে গিয়ে সে কেভিনকে সব কিছু খুলে বলে। কেভিন তাকে মনে করিয়ে দেয় যে সে আগেই সতর্ক করেছিল স্ত্রীর হাতে বেশি স্বাধীনতা না দিতে। কেভিন সুজিতকে পরামর্শ দেয় সন্তানের গর্ভপাত করিয়ে দেওয়া উচিত, যাতে সমাজের লোকেরা আঙুল না তোলে। কিন্তু সুজিত বলে এই বিষয়ে কেভিনের উচিত হবে নিজে গিয়ে দেবিকার সঙ্গে কথা বলা। পরের দিন কেভিন দেবিকার বাড়িতে আসে। তখন সুজিতের মাও সেখানে ছিলেন। সুজিত তার মাকে ভেতরে নিয়ে যায়, আর কেভিন দেবিকাকে দোষারোপ করতে শুরু করে এবং তার সঙ্গে যা ঘটেছিল সেই কারণে তাকে গর্ভপাত করার কথা বলে। দেবিকা রেগে কেভিনকে ঘর থেকে বের করে দেয়।
সেই রাতে দেবিকা সুজিতকে বলে কেভিন তার স্বামী নয়, সেই তার স্বামী, তাই কেভিন যা বলেছে তা সরাসরি তার নিজেরই বলা উচিত ছিল। এতে সুজিত কিছুটা নিজের ভুল বুঝতে পারে এবং দেবিকাকে সমর্থন করতে রাজি হয়। দেবিকার অনুরোধে তারা অনলাইনে পুলিশে অভিযোগ দায়ের করতে যায়, কিন্তু ভেতরে ঢোকার আগে সুজিত দেবিকাকে সতর্ক করে যে পুলিশ তাকে অশ্লীল প্রশ্ন করবে আর এই প্রক্রিয়ায় সর্বত্র তার মানহানি হবে, যা তার বোন ধনিয়ার বিয়ের পথে বাধা সৃষ্টি করতে পারে। এই কথা শুনে দেবিকা বুঝতে পারে সুজিত আসলে তাকে সমর্থন করবে না, তাই সে রেগে বাড়ি ফিরে আসে। সেখানে কল্যাণী তাকে বলে নিজের যুদ্ধ নিজেকেই লড়তে হবে এবং শত্রুদের শাস্তি দিতে হবে। পরের দিন দেবিকা সুজিতকে ছেড়ে মায়ের বাড়িতে চলে যায়। সুজিত যখন কল্যাণীকে জিজ্ঞাসা করে কেন সে দেবিকাকে যেতে দিল, কল্যাণী রেগে যায় এবং বলে তার উচিত ছিল দেবিকার পাশে দাঁড়ানো, কিন্তু সে সমাজের ভয়ে তাকে সমর্থন করেনি। এরপর রাগে কল্যাণী তার দ্বীপে ফিরে যায়। এদিকে দেবিকা হাসপাতালে যায়, যেখানে সে সুজিতের ফোন পায়। অন্যদিকে সুজিত যখন তার হাসপাতালে পৌঁছায়, রিসেপশনিস্ট তাকে উপহাস করে, কারণ কেভিন দেবিকা সম্পর্কে সবকিছু বলে দিয়েছিল। এই কথা শুনে সুজিত রেগে যায় এবং কেভিনকে বিশ্বাসঘাতকতা ও মজা করার জন্য মারধর করে। এদিকে আমজাদ নামে এক ছেলে দেবিকার কাছে আসে এবং বলে তার বাবা খারাপ মানুষ ছিলেন না। অনেক বছর আগে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল, কারণ তিনি একসময় গ্যাংস্টার হয়েছিলেন। সেই কারণেই দেবিকা তার ওপর রাগ করেছিল, কিন্তু তার আগে তিনি দেবিকাকে মার্শাল আর্ট শিখিয়েছিলেন, কারণ দেবিকা তার ছাত্রী ছিল। আমজাদ বোঝায় তার বাবা আসলে দুর্বল মানুষদের সাহায্য করার জন্য অস্ত্র হাতে নিয়েছিলেন, তাই তিনি খারাপ নন। এই কথা শুনে দেবিকা আমজাদ ও তার বাবাকে ক্ষমা করে দেয়। এরপর আমজাদ দেবিকাকে তার কোচের বাবার কাছ থেকে একটি উপহার দেয়, যা তিনি বিশেষভাবে দেবিকাকে দিতে বলেছিলেন। এরপর দেবিকা রায় নামে এক পুলিশ অফিসারের কাছ থেকে জানতে পারে নবীন বর্তমানে কোচিতে আছে। দেবিকা কোচি গিয়ে নবীনের সঙ্গে দেখা করে এবং এমনভাবে কথা বলে যাতে নবীন তার প্রতি আকৃষ্ট হয়। সে নবীনকে নিজের নম্বর দেয় এবং সন্ধ্যায় ফোন করতে বলে। এইভাবে দেবিকা নবীনের সঙ্গে কথা বলতে শুরু করে এবং পরের দিন তাকে একটি লজে দেখা করার জন্য ডাকে। রায় তখন দেবিকাকে বলে শৈশবে সে বাবা মাকে হারিয়েছে এবং কল্যাণী ম্যাডামের কাছে বড় হয়েছে, তাই তার জন্য যে কোনো কিছু করতে পারে। আসলে কল্যাণী নিজেই রায়কে বলেছিলেন দেবিকাকে সাহায্য করতে। তাদের পরিকল্পনা ছিল নবীনকে লজে ডেকে হত্যা করা। অন্যদিকে সুজিত নিজের ভুল বুঝতে পেরে দেবিকাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু দেবিকা ফোন ধরে না। এরপর রায়কে তার সিনিয়রের সঙ্গে কাজে যেতে হয়, তাই দেবিকা একাই নবীনের সঙ্গে দেখা করতে যায়। লজটি এক ধরনের হোটেলের মতো, যেখানে অনেক দম্পতি আসে। সেখানে পৌঁছে দেবিকা নবীনের ঘরে যায়। নবীন তার সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে, যা দেবিকার কাছে খুব বিরক্তিকর লাগে, কিন্তু সে কিছু বলে না। কিছুক্ষণ পর নবীন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর তখন সন্দীপ ও তার আরও 3 বন্ধু ঘরে ঢোকে। তারা বলে তারা জানে দেবিকা তাদের পেছনে লেগেছে। সন্দীপ তাকে সতর্ক করে তার কাছে দেবিকার সব ভিডিও আছে, যা সে পর্ন সাইটে দিতে পারে, তবে দিতে চায় না। সে ব্ল্যাকমেল করে এবং চলে যেতে বলে, কিন্তু দেবিকা বেরিয়ে যাওয়ার বদলে দরজা বন্ধ করে দেয় এবং একে একে সবাইকে আক্রমণ করতে শুরু করে। মার্শাল আর্ট জানা দেবিকা আমজাদের বাবার দেওয়া অস্ত্র ব্যবহার করে তাদের প্রচণ্ড মারধর করে। সন্দীপ ও মার্টিন পালানোর চেষ্টা করলে রায় এসে তাদেরও পেটায়। দীর্ঘ লড়াইয়ের পর দেবিকা নবীনের ব্যাগে বোমা লাগিয়ে বিস্ফোরণ ঘটায়, প্রতিশোধ সম্পূর্ণ করে, কারণ শিক্ষক সবসময় শিক্ষক। কিছু সময় পরে সুজিত দেবিকার সঙ্গে দেখা করে এবং ক্ষমা চায়, কিন্তু দেবিকা তার থেকে আলাদা হয়ে একা জীবনযাপন করার সিদ্ধান্ত নেয়। সে বলে যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন সে পাশে ছিল না, তাই ভবিষ্যতে সে একাই থাকবে। সে আরও জানায় সে সন্তানের গর্ভপাত করেনি আর সেই সন্তান নিয়েই বেঁচে থাকবে। সিনেমাটি এখানেই শেষ হয়। আমার মনে হয় সেই শিশুটি আসলে সুজিতের সন্তান ছিল, এ কারণেই দেবিকা গর্ভপাত করেনি।